টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করছে। নাহিদ রানারা পুরোপুরি কাঁপন ধরিয়েছে অস্ট্রেলিয়ার বুকে। যে বাংলাদেশের ক্রিকেটারদের আক্রমণে পুরো ভীত সন্ত্রস্ত পুরো অস্ট্রেলিয়ার শিবির, ঠিক সেই সময়ে নতুন একটা কথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বাংলাদেশের ক্রিকেটে রক্তক্ষরণ হচ্ছে এখন অনেকটা। বলা হচ্ছে চোখে সে চোখ নামিয়ে কথা বলার জন্য। এমন একটা ঘটনাই ঘটেছে গতকাল রাতে চট্টগ্রামে। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তাতে হতবিহ্বল পুরো বাংলাদেশের ক্রিকেট। সেই নাঈমের এই অবস্থার নিশ্চিতভাবেই পুরো প্রতিবাদ করছে পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই সঙ্গে ক্রিকেটাররা। তার সতীর্থরা জানিয়েছে পাশে আছেন। আমরা সেই নাঈমের ঘটনার প্রতিবাদ জানাই, একই সঙ্গে আমরা কথাও বলতে চাই কি হয়েছে এবং আরেকজন মানুষের গল্পও শুনতে চাই। আমাদের সঙ্গে আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে আছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথমবারের সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আমাদের এই সেটে লাইভ পাচ্ছি আপনাকে। যে জায়গাটায় আসলে শুরুটা করতে হচ্ছে একটু অন্যভাবে, আপনার সতীর্থ মাঠের, আপনি জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিলেন। নাঈম তারপর ফিরে গেছেন চট্টগ্রামে, সম্ভবত রাত 11টা 11:30 বাজে প্লেনে গেছেন। তারপর পুলিশ একটা ন্যাশনাল টিমের প্লেয়ার জানার পরও এই যে একটা আচরণ করেছে, মানে নিশ্চিত আপনাকে অন্যভাবে আঘাত করেছে পুরো ঘটনাটা। হ্যাঁ, আসলে আমরা আমি রাতেই জিনিসটা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে, আর আমি খুবই অবাক হয়েছি কারণ আমরা প্রিমিয়ার লিগ শেষ করলাম বিকেএসপিতে, সেকেন্ড মাঠে নাইমদেরই খেলা হচ্ছিল, আমাদের একসাথে নামাজ পড়া হয়েছে, দেন যখন ব্যাক করেছে তারপরে ঘটনাটা ঘটেছে। তো আসলে খুবই অবাক হয়েছি যে এরকম ঘটনা আসলে ঘটতে পারে, আর এটা কেউই আশা করেনি এবং কেউ আশা করেও না। যে প্লেয়ার হিসাবে আমি যদি ধরি তাহলে তো নাই, কিন্তু যদি আপনি ধরেন সাধারণ মানুষ হিসেবেও আপনি কেউ কাউকে এভাবে হেনস্থা করতে পারে না। এটা আসলে খুবই বিব্রতিকর এবং আসলে পরিবার এবং প্লেয়ারের উপর দিয়ে একটা কমাটিক সময় যায়। তো এটা আসলে কারোরই কাম্য না, আমি মনে করি। সো এটা হওয়া উচিত হয়নি এবং এটার একটা দারুণ আলোচনার সাপেক্ষে এবং একটা সমাধান হবে, এটার একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা হওয়া উচিত। আমরা একটু যদি ঘটনাটা একটু জানার জন্য চট্টগ্রামে যুক্ত হতে পারি, আমাদের প্রোডাকশন টিম চেষ্টা করছেন, আমরা নাঈমের বাবার সঙ্গে যদি একটু কথা বলতে পারি, সম্ভব হচ্ছে কিনা তার সঙ্গে এই মুহূর্তে যোগ করার জন্য। হ্যাঁ, আমরা পেয়েছি, আপনি যদি শুনতে পারেন আঙ্কেল, আমরা বুঝতে পারছি। আমাদের সঙ্গে এনামুল হক বিজয় আছেন। আপনার নিশ্চয়ই যে ভিতর দিয়ে যাচ্ছেন, যে হেনস্থার মধ্য দিয়ে আপনার সন্তান গিয়েছে, নিজের সন্তান প্রত্যেকের জন্য আলাদা, মানে আপনারা আজকে আমরা জানি একটা মামলাও করেছেন, মানে আপনি একটু বলবেন যে নাঈমের সঙ্গে আসলে কি ঘটেছিল? জি জি, এখানে নাঈমকে আমি এই 11:15 রিং দিলাম যে আব্বু তুমি কোথায়, বলে তো আমি এয়ারপোর্টে আসছি, আমি প্লেন থেকে নামছি। তো বলে তো আমি বাসায় আসতেছি। তখন এরপর কিছুক্ষণ পর আবার দেখলাম যে ওর রিং আসলো যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে। ওইটা করার সাথে সাথে ওর মোবাইলটা নিয়ে নিছে, মোবাইলে রিং পড়তেছে কিন্তু করতেছে না। তখন আপনি যখন জানলেন, আপনারা তখন কি? এরপর আমি থানা গেলাম, যে যেহেতু মোবাইল চানগঞ্জ থানা গিয়ে আমি ওইখানে থেকে যেহেতু মোবাইল অন করা আছে ওর লোকেশনটা জানার জন্য চানগঞ্জ থানা গেলাম। ইনডাম টেলিফোন আসলো যে আপনি কুলসি থানায় আসেন। তখন আমি কুলসি থানায় গেলাম, গিয়া প্রথম পাইলাম যে ডিউটি অফিসার, ওকে আমার পরিচয় দিলাম যে আমি নাঈমের আব্বু, যে আমি চানগড় সাবেক ওয়ার্ড কাউন্সিলর, যে আমি মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট। এটা বললে আমার পরিচয়টা আমি থ্রো করলাম। তো পরিচয় দেওয়ার পরও কি তখনও নাঈমকে ছাড়ার চেষ্টা করেছিলেন ওনারা? বাইরে গিয়ে বসেন, এখানে না, বাইরে যান। না 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 না, আপনি বাইরে যান, ওখানে বসেন। তখন আমি বললাম যে আপনার আচরণ এইভাবে তো হয় না, আপনি একজন, আমি আমার পরিচয়টাই দিলাম, এরপর আপনার বাসাটা তো এইভাবে হওয়া উচিত না।
হ্যাঁ, এখন এইটা বলার পর কিন্তু ওই যখন নাইমের সাথে ঘটনা ঘটছে ওখান থেকে অনেক ছেলেপেলে আসছে, ওনারা ওনারা ওকে চার্জ করলো যে আপনি এইভাবে কথা বলতেছেন কেন। এখন যখন একটু উচ্চবাচ্য হলো, ওসি সাহেব আসলো, ওসি সাহেব আসিয়া তখন বললো যে কি যে আমার রুমে আসেন। হ্যাঁ, তখন আমি ওনার রুমে গেলাম, গিয়ে নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে বলল যে ওসি সাহেব আমাকে আমার পরিচয় দিয়ে কথা বলতে চাইলাম, উনি আমাকে বললো যে চোখ নিচে নামাইয়া কথা বল। ও আমাকে খুব খারাপ ব্যবহার করছে। এরপর ও ওকে কিছুক্ষণ পর দেখলো যে টেলিফোন আসলো বাইর থেকে, তখন এরপর থেকে ওর ভালো ব্যবহার আরম্ভ করছে আর কি। না, আপনারা যেটা আমি বুঝতে পারছিলাম যে ওই থানার ওসিও আপনাদের তেমন একটা সহযোগিতা করেনি, কিন্তু আপনারা যখন আজকে মামলাটা করলেন সেই ওসির নাম সম্ভবত সেখানে সে মামলায় ছিল না। অ্যাগ্রেসিভ ছিল। না না, মামলায় ছিল না, কিন্তু ওসি কি ব্যবহার করছে এগুলো আমরা বলছি আর কি। বুঝতে পেরেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের মিডিয়ায় যতটুকু খবর এসছে তার থেকে নাইমের সাথে যে আচরণটা করা হয়েছে সেটা আরো বেশি খারাপ। মানে ওকে কি মারধরটা, মানে একটা দাগও আমরা দেখতে পাচ্ছিলাম, পেছনের দিকে দাগ ছিল। না না, তখন আমি নাইমকে জিজ্ঞেস করলাম ঘটনা কি। তখন নাইম আমাকে বলল যে আমি এয়ারপোর্ট থেকে আসতেছিলাম, এয়ারপোর্টে আসার সময় যেখানে টোল আদায় হয় ওখানে ও দাঁড়াইছে, একটা ট্রাফিক ওই ট্রাফিকের সাব ইন্সপেক্টর ওই গাড়িতে সামনে উঠছে। ও এসে ফ্লাইওভার থেকে যখন নামছে লালখান বাজার, একটু সামনে যাওয়ার পর পুলিশ বলল গাড়ি সাইড করো। তো ও গাড়িটা সাইড করছে, বলে আমার গাড়ির পিছনে সাইড করো। ওর গাড়ির পিছনে সাইড করছে, করার পর বলে যে ও তখন দরজাটা খুলে নামছে সবে মাত্র। তখন ওকে বলতেছে ওর পরিচয় দিতে চাইছে, বলে তো বেশি কথা বলিস না, গাড়িতে উঠ। তো ও বলছে গাড়িতে উঠতে বলছে, আমাকে চলে যেতে বলছে। এরপর কি করছে, ওকে গাড়ির ভিতরে চাপা ধরছে। চাপা দেওয়ার পর ও মনে করতেছে যে ট্যাক্সি আমাকে চাপা ধরছে নিচে নিয়ে যাওয়ার জন্য। তখন ওনার সন্দেহ হয়েছে। ওর সন্দেহ হওয়ার পর ও ধাক্কা দিয়ে বাইর করে ওখানে যখন বাইরে এসে তখন আশেপাশের লোকজন তাকে চিনতে পারলো। ওখানে অনেক খেলোয়াড় ছিল, ওরা চিনতে পারছে। ওরা বলতে যে এত নাইম ভাই, ও জাতীয় দলের খেলোয়াড়। পুলিশ তখন পাবলিকের অবস্থা বুঝতে পেরে পুলিশ তাড়াহুড়ো করে, ওরা পুলিশের সাথে একটা সিভিল ছিল, সেই ডিবির অফিসার বলে পরিচয় দিছে। তারা তিনজনে মিলে তাকে পিটাই তাদের গাড়িতে করে থানায় নিয়ে গেছে। আমরা আসলে মানে আপনার কাছে পুরো ঘটনাটা আমরা জানতে পারলাম, এবং আপনি যেটা বলতেছেন পিটিয়েছে, মানে মানে ওই জায়গায় নাইমের আমরা পেছনে দেখছিলাম একটা দাগের মতো দেখা যাচ্ছিল। কি করেন বলো তো, আমি ডিবিতে চাকরি করি। ওরা বলে তো যদি ডিবিতে চাকরি করেন তাহলে কার্ড দেখান। হ্যাঁ, কার্ড দেখাইতে পারে নাই, তখন তাকে দৌড়ে থানায় নিয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে আপনাকে ধন্যবাদ, এই রাতের বেলা আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করলাম আপনার কাছ থেকে। যেটা বললাম যে তিনজন মানুষ নাইমকে ওই সময় মারধর করেছে, এবং আমরা যতটুকু শুনে পারলাম যে খুব যতটা গণমাধ্যম এসছে তার থেকে খারাপ। মানে বিজয়, চিন্তা করা যায় যে আপনি বোধহয় ন্যাশনাল ক্রিকেটার জানার পর পরিচয় পর, আমি তো শুনছি ঘটনাটাই, যখন শুনতেছিলাম আমি তো নাইমকে একদম ছোটবেলা থেকে চিনি। তো ও খুবই নরম একদম মানুষ, মানে একদমই কথা কম বলে, সাইলেন্ট থাকে। মানে এমন সময় খুব এক্সাইটিং মুহূর্ত তখনও সাইলেন্ট থাকে, মানে খুবই হাসি খুশি
কোয়াইট একটা ছেলে, মানে আমরা অনেক সময় দেখি নাইম কথা বলে আরেকবার জিজ্ঞেস করতে হয় কি কথা বললেন না, শোনা যায় না, এরকম শোনা যায় টাইপের না। মানুষ। মানে এইরকম ইনসিডেন্ট মানে এভাবে ঘটলো, আসলে বিশ্বাস হচ্ছে না যে আসলে এত বড় ঘটনা ঘটে গেছে। তো এটা আসলে কাম্য না, এটা বড় ধরনের মানে প্রশাসনিকভাবে এটা খোঁজ খবর নিয়ে এটা খুব একটা ভালো করার দরকার, আসলে এটা ভেদ করার দরকার, এটা কারোর কাম্য না। আমরা আসলে আপনার কথা শুনবো। দর্শক, যেটা আমি সবশেষ আপডেটটা জানাতে পারি যে পুলিশ সদস্য যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যে ওসি কথা বলা হচ্ছে থানা, তিনিও সহযোগিতা করেননি, যেটা আজকে নাইমের বাবাও নিজে দাবি করলেন। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কথা বলেছেন তামিম ইকবালের সঙ্গে, বিসিবি সভাপতি। তিনি ক্রিকেটারদের জন্য অনেক কিছু করছেন এবং তিনি এই ঘটনা জানার পর প্রথম থেকে যখন ফোনটা নাইম করেছিলেন প্রথমবারই তিনি ফোন ধরেছিলেন এবং ব্যবস্থা গ্রহণ করেছিলেন সাথে সাথে, এবং এরপরও সর্বোচ্চ লেভেলের ব্যবস্থা যা করা যায় সেটা তামিম ইকবাল করার চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত এটি গিয়েছে এবং বলা হয়েছে যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত বিন্দুমাত্র ছাড় রাষ্ট্র থেকে দেওয়া হবে না। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিজয়, এটার সাথে আপনার জীবনে আমরা আপনার কথায় আসতে চাই যে একটা ক্রিকেটারের জীবনে এরকম ঘটনা অনেক ট্রমার তৈরি করে। আমি যদি বলি আপনার কথা, অসংখ্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি মানে দারুণ একটা ম্যাচ শেষ করেছেন, মোহামেডানকে 17 বছর পর চ্যাম্পিয়ন করেছেন। চ্যাম্পিয়ন এই জন্য বলি যে এরকম একটা সমীকরণের ম্যাচে যেভাবে 141 করেছেন আপনি, আপনার দল 400+ করেছে, এই জন্য আসলে একটা বিরাট অভিনন্দন আপনি পেতেই পারেন। সেই জায়গাটা আমি যদি বলি যে আপনার এই জার্নিটা তো সহজ ছিল না, এই তো কমাস আগেও আপনাকে নিয়ে কত কথা কত কিছু, এই ট্রমা থেকে বের হওয়া কি এত সহজ না? এটা খুবই টাফ যাই, মানে এই সিচুয়েশনটা। কিছু কিছু ব্যাপার কি হয় যে আমার পাশের মানুষও বিশ্বাস হারাই ফেলে, একদম সত্যি। কিছু কিছু নিউজ, কিছু কিছু মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো দিকটা যতটা না পাবলিকলি আসে, যে কোনো একটা মানুষের খারাপ দিকটা আরো বেশি বড় আকারে আসে আর কি। তো ওইটা আসলে ঢাকা যায় না, ওইটা অনেক সময় এতভাবে বাজেভাবে স্প্রেড করে, তো তখন আসলে কাছে মানুষ পাওয়া যায় না, মানে একদমই মনে হয় একা হয়ে গেছি। তো তখন খুব খারাপ লাগে যে কারোর কাছ থেকে ফোন আশা করি বা কারোর কাছ থেকে টেক্সট আশা করি। আসলে আমরা তো পরিবেশ, সমাজ সবাইকে নিয়ে আমরা বসবাস করি, আমরা ইমোশনাল জাতি, বা আমরা ইন্ডিভিজুয়ালও যারা খেলার সাথে জড়িত তারা আসলে খুবই ইমোশনাল হয়, কারণ ক্রিকেট ফ্যামিলি বাদে আমাদের আসলে লাইফ অত থাকে না, আমাদের ক্রিকেট প্লেয়াররাই আমাদের পরিবারের অংশ হয়ে যায়। এবং এই সার্কেলটা যখন দেখা যাচ্ছে যে অনেক নিউজের কারণে, অনেক ধরনের কারণে আসলে দূরে দূরে সবাইকে মনে হচ্ছে যে কেউ নাই আশেপাশে, আর আসলে তখন খুবই কষ্ট লাগে। আর যদি বলি আমি ইনজুরিতে পড়লাম 2015-তে, তার আগ পর্যন্ত আমি 19-এ খুব ভালো করলাম, ন্যাশনাল টিমে খুব ভালো করছিলাম। ইনজুরির পরে আমার একটা বাজে সময় গেল, আমি 3 বছর ন্যাশনাল টিমের চান্স পেলাম না, আমি বুঝলাম না যে আমি খেলতে পারতেছি না কেন। সো তারপরে আবার কামব্যাক করলাম, তখন কামব্যাকটা ভালো হলো না, আবার 2 বছর প্রচুর রান করতে হয়েছে, তারপরে আবার আসলাম, তখন ভালো খেললাম, তারপরে 2-3 ম্যাচ খারাপ খেললাম, আবার বাদ পড়ে গেলাম। আবার এই ধরনের একটা কন্ট্রোভার্সি শুরু হলো যখন আমি খুব দারুণ ক্যাপ্টেন্সি করছি, খুলনা টিমের খুব ভালো রেজাল্ট হচ্ছিল, আমি ইন্ডিভিজুয়ালি প্রতিটা সিজনে দারুণ খেলছি, হঠাৎ করে এমন ধরনের নিউজ, এমন ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম যেটা আসলে কাটায় উঠতে পারছিলাম না। আমি প্রচুর ফ্যাটিক ফিল করতাম, আমি ঘুমাইতে পারতাম না, আমি আসলে এরকমভাবে খাওয়া দাওয়া করতে পারতাম না, মানসিকভাবে ফিনান্সিয়ালি সমস্যা, আমি সমাজে মনে হচ্ছে যে বাসায় ঢুকতেছি কেউ আমাকে কি মনে করছে, ইউনিভার্সিটিতে যাচ্ছি মনে হচ্ছে কে কি ভাবছে, আমার বিজনেস প্রতিষ্ঠান আছে জোলোকো স্পোর্টস, ওইখানে যারা আসে, যারা কাস্টমার যারা আসেন বা যারা ক্লায়েন্ট আসেন তারা কি ভাবছে, ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে যাব ওরা কি ভাবছে কিনা। বাট আমি নিজে খুবই শতভাগ অনেস্ট ছিলাম ছোটবেলা থেকে, যে আমি যে কাজটা করি সেটা শতভাগ ইমোশন এবং ভালোবাসা দিয়ে করি, সেটার উপরে চরম বিশ্বাস ছিল এবং প্রচুর হার্ডওয়ার্ক করার বা অনেক বড় বড় স্বপ্ন দেখি ছোটবেলা থেকে, সেগুলো আসলে ব্যাক করেছে। এছাড়া আমার মনে হয় না যে কোনো ইন্ডিভিজুয়াল আমাকে, মানে আমি দর্শকদের যদি মনে করে দিতে চাই, গত বছর বিপিএল মানে লাস্ট বিপিএল এ আপনাকে বলা হয়েছিল কয়েকজন সাসপেক্টেড আছে এই জন্য বিপিএল এ খেলতে দেওয়া হবে না। এই তৎকালীন সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, আমি তাকে এই শোতেও জিজ্ঞেস করেছিলাম যে আপনি বোধহয় দেখেছেন সেটা, যে
তার প্রতি অবিচার করা হয়ে গেল কিনা? আপনি যে একজন ক্রিকেটারের সঙ্গে কোনো প্রমাণ না থাকা অবস্থায়, এরকম অবস্থায় যে ন্যারেটিভটা দাঁড় হয়ে যায়, চাইলেই তো সমাজ থেকে সেই ন্যারেটিভটা দূর করা যায় না। মানে এরপর তো আপনি অনেক দৌড়ঝাঁপও করেছেন অনেক জায়গায়, মানে তখন ওই খারাপ সময় আপনাকে কেউ ফোন করতো, সাবেক ক্রিকেটার বা ক্রিকেটার আপনার সতীর্থ যারা আছে? না, ব্যাপারটা এমন যে ফোন ওরকম পাইনি, আমি আশা করেছি, কিছু কিছু মানুষের কাছ থেকে অবশ্যই আশা করেছি, বাট ফোন দিয়ে পাইনি এমন না। যাদেরকে চেষ্টা করেছি, আমাদের সিনিয়র প্লেয়াররা যারা আছেন বা চেষ্টা করেছি, এবং অনেক সাংবাদিকের সাথেও আমার কথা হয়েছে ওই সময়, দে অল আর সাপোর্টিং মি হোয়েন আই নিড, মানে আমার যখন কল দিতে মনে হয়েছে কথা বলার। বাট হয় না যে অনেক ছোট হোক বা বড় হোক, যে কোনো নিউজ থেকেই ক্যাপশনটা অনেক বাজে আসতো। মানে হয় না যে মানে ক্যাপশনের লাস্টে কমা নাকি দাড়ি নাকি ওইটা হ্যাশট্যাগ বা হোয়াট এভার ইট ইজ, আমার ওইটা একদমই পছন্দ হয়নি। মানে খুব কষ্ট পেতাম তখন যে আমাকে কেন মানে এইভাবে দেখানো হচ্ছে। হয়তো আমি কিছু করলাম না করলাম, হোয়াট এভার ইট ইজ, বাট দেখানোটা এত বাজে হচ্ছিল, তো তখন আমি ওটা নিতে পারতাম না, এবং ওইটার জন্য আমি নিজেই গুটাই ফেলতাম। মানে শাস্তির আগে একটা ট্রায়াল হয়ে গেছে আপনার, মানে বলতে পারেন। আমি আসলে ক্রিকেট থেকে মনে হচ্ছিল আমি নিজেই মেন্টাল, কারণ আমি ক্রিকেটটা এমনভাবে ভালোবাসছি, সেটা আমার কেরিয়ার জুড়ে আপনি দেখতে পারবেন। একটা মানুষ ন্যাশনাল টিম থেকে বাদ পড়লে কিভাবে কামব্যাক করতে হয়, আমার মনে হয় না আমি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল, এর উপরে কেউ এক্সাম্পল আছে বাংলাদেশে। এটা তো এক্সাম্পল যে অবস্থা, মানসিক অবস্থা গেলেন। তা এবারে প্রিমিয়ার লিগ যখন শুরু করলেন, কোনো মোটিভেশন কাজ করছিল? জি, যখন আমাকে মোহামেডান টিম থেকে কল দেয়া হয়, তখন আসলে আমি শুধু ওনাদেরকে জিজ্ঞাসা করেছি, ভাইয়া আমি চ্যাম্পিয়ন হইতে চাই, তা আপনারা কি চ্যাম্পিয়ন টিম করবেন কিনা? আমি লাস্ট বছর গাজীতে খেলেছিলাম, আমি খুবই ভালো খেলেছি, আমি হাইস্ট রান টেকার ছিলাম। তো ওই সময়টা ছিল একদম প্রেক্ষাপট ভিন্ন, এমন নিউজ হচ্ছিল, এত কিছু হচ্ছিল। ওই সময় গাজী আমাকে খুবই রেসপেক্টের সাথে তাদের টিমে নেয়, এবং আমি একটা কথা বলছি যে আমি আমার সেরাটা দিব, এবং আমি আমার টিমকে 3 নম্বর পজিশনে নিয়ে শেষ করতে পেরেছিলাম। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এই বছর একদম প্রশ্নটা ছিল আমার কাছ থেকে ভিন্ন, যে আপনারা চ্যাম্পিয়ন হইতে চান কিনা, কারণ আমি এই বছর খেলিনি বিপিএলটা, তা আমি চাই চ্যাম্পিয়ন হইতে, জন্য আমার ব্যাপারটা অন্যভাবে কাজ করে ইমোশন। তো জার্নিটা শুরুটা এরকম। তারপর যখন দেখলাম হৃদয়, মুশফিক ভাই, নাইম, ইমন থেকে শুরু করে সাইফুদ্দিন, দে আর অল টপ প্লেয়ার্স, তো তখন আসলে মনে হচ্ছে না, এই টিমকে নিয়ে আই ক্যান ডু এভরিথিং। সো দেন আমরা আসলে, কিন্তু ফাইনাল মানে লাস্ট ম্যাচে অনেক ইকুয়েশন ছিল। একদিক থেকে আপনার কঠিন, জিতলেও হবে না, এদিকে প্রাইম ব্যাংকে হারতে হবে। যেহেতু প্রিমিয়ার লিগটা হওয়াটার জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি, আমরা প্লেয়াররা কিন্তু সব সময় চেষ্টা করেছি যে বোর্ডকে জানানোর জন্য, প্রতিটা প্লেয়ারের সাথে প্রতিটা প্লেয়ার কথা হচ্ছে যে প্রিমিয়ার লিগ হওয়া জরুরি, কারণ বিপিএল এ খুব লিমিটেড প্লেয়ার খেলার সুযোগ পায়। টিম তো আরো মাত্র 10 জন থাকে 6টা টিমের সাথে, বাদ বাকি যদি প্রিমিয়ার লিগ বলি 12টা টিম, একটা টিমে 20 জন করে থাকে, অলমোস্ট মোর দ্যান 200 প্লেয়ার্স। এরা না খেলতে পারলে আমার কাছে মনে হয় দেশের যে ক্রাইসিস মোমেন্ট চলছিল, ফিনান্সিয়ালি সবার খারাপ অবস্থা ছিল। আসলে আমরা তো সবাই শুধু ন্যাশনাল টিমের 15 জন 20 জনকে দেখে আমরা জাজ করে বসি আমাদের ক্রিকেটটা কত লাক্সারি। ব্যাপারটা এরকম না আসলে, তারার মেলা, তারা ঝলকানি, ব্যাপারটা একদম এরকম না। তো ডোমেস্টিকটা অনেক বড় একটা জায়গা, সেখানে প্রিমিয়ার লিগ না হওয়াটা অনেক বড় ধাক্কা ছিল। তখন হলো যখন, তখন আবার 11টা ম্যাচ, ইকুয়েশন কিন্তু আপনি এক ম্যাচ হারবেন, আপনি অনেক পিছায় যাবেন। তখন এই জন্য আসলে আমরা যখন প্রাইম ব্যাংকের সাথে একটা ম্যাচ হারি বসুন্ধরার মাঠে, তখন আমরা মনে করছি যে মনে হয় এই বছর আমাদের রেস থেকে চলে যাচ্ছে। দেন লিওপার্ডের সাথে হারার পরে আমার মনে হয়েছে যে উই আর লস্ট, আমরা আসলে এবারে চ্যাম্পিয়ন হতে পারবো না। বাট যখন ইকুয়েশনটা লাস্ট ম্যাচ পর্যন্ত আসলো, এবং আমরা তখন শুধু একটা কথা বলছি যে আমাদের বেস্টটা আমরা করি, গড নোস যে কি হবে। এটা হয়েছে। এবং একই সঙ্গে একটা প্রশ্ন নিশ্চয়, আমি বিরতিতে যাচ্ছি, তার আগে করে যাব, অনেকেই জিজ্ঞেস করেন বিজয়ের মধ্যে কি কোনো জাদু আছে কিনা? ঘরোয়া লিগে আপনি ব্যাক টু ব্যাক 1000-এর উপর রান করলেন একটা সময়, মানে এটা তো একটা ছেলে খেলা না, চারটি খাতে কথা না যে কেউ 1000-এর উপর রান করছে। আপনি ঘরোয়া ক্রিকেটটাকে নিজের ঘর বাড়ি বানিয়ে ফেললেন নাকি? মানে এমন যে সবকিছু চেনেন, খুব কাছের কিছু, এই যে সাফল্যের রহস্যটা একটু জানার চেষ্টা করবো। আমরা একজন বিজয়ের গল্প শুনছিলাম, সেই জায়গায় বিজয় আমাদের সঙ্গে আছেন, এনামুল হক বিজয়ের কথা বলছিলাম। বিজয়, যেটা বলছিলাম যে খারাপ সময়, সেটা এর ফাঁকে প্রশ্নটা মাথায় এসেছিল যে বাসার একজন মানুষের, যখন ডেভিড ওয়ার্নারের কথা বলছিলেন, তখন তো বিপিএল খেলতে আসলেন, যখন সে নিষিদ্ধ হলেন, এসে বলছিলেন যে সব কিছু আলাদা, কিন্তু আমার ওয়াইফ যেভাবে সাপোর্ট করছে সেই ডেভিড ওয়ার্নার পরে বাংলাদেশে বিপিএল এর মাঝখানে চলে গেলেন,
ন্যাশনাল টিমে ফিরলেন। একজন বিজয়ের পিছনে নিশ্চয়ই আমি জানি আপনার ওয়াইফের যে অবদান সমর্থন এই সময়টা, সেটা কিভাবে দেখেন? এটা বলতে গেলে অসাধারণ। মানে আমার ওয়াইফ, আমার বেবি যেভাবে আমাকে হ্যান্ডেল করছে, বাট তারা আসলে ওরাও ভেঙে গেছে ওই টাইমটাতে। তারাও আসলে খুবই, ওরাও খারাপ সময় পার করছে আমার সাথে। বাচ্চা স্কুল যাচ্ছে, কথা শুনছে, ভাবি পাশের বাসায় যাচ্ছে, কথা শুনছে, হয়তো বা হ্যাঁ প্রশ্ন করে যে ভাইয়া ঘটনাটা কি হলো বা আপু ঘটনাটা কি হলো। বাট বেবি তো একদমই ছোট, মাত্র 6 বছর। ওর আসলে ওরকম প্রশ্নের কিছু নাই। বাট ও থাকার কারণে আমার আসলে একটু মানে হয় না যে একটা ফ্যামিলিতে আমার বেবি একমাত্র যে আসলে একই রিয়্যাক্ট করে আমার সাথে। আমি ভালো খেললেও বাবা, আমি খারাপ খেললেও বাবার মতো করে। আবার আমরা কিছু মানে মন খারাপ, সেখানেও তফা হেসে দেয়, ওটা আমরা হেসে ফেলি। মানে আমাদের ওর কারণে আমাদের আসলে পরিবেশটা খুব নিউট্রাল হয়ে যায়। আমাদের আসলে আলাদাভাবেই করতে দেয় না যে কষ্ট পেতে বা অনেক অতিরিক্ত খুশি হতে। তাছাড়া আমার ওয়াইফের ব্যাপারটা ছিল সবসময় সাপোর্টিভ। ও এই ব্যাপারগুলো, কিন্তু ও ক্রিকেট খুবই কম বোঝে এবং বুঝতেও চায় না। ও যেরকম থাকে নিউট্রাল থাকে, ও নিউট্রাল থাকে। তো এই দুজনের কারণে আসলে আমার একটু ইজি হয়ে গেছে সব কিছু। বাট ফ্যামিলি তো আমার ইমোশনটাও বোঝে। আমার ইমোশনের সাথে ওদের ইমোশন জড়িত, আমার ফিনান্সিয়ালি ব্যাপারটা ওদের কাছে জড়িত, আমার খেলার ভালো খেলা খারাপ খেলাটাও আমাদের পরিবারের সাথে যুক্ত থাকে। তো ওদের একটা টেনশন হয় এবং সাপোর্টিভ তো অবশ্যই। সাথে বেশ কিছু মানুষ অবশ্যই আমার কাছে ছিল। আমার কাজিন রানা ভাইয়া আমার খুব সাপোর্ট করেছে ওই সময়, এবং আমার সোলোকো স্পোর্টস যে আছে কয়েকজন, তারাও অনেক সাপোর্টিভ ছিল। সাথে বেশ কিছু প্লেয়ার যারা, তারা খুব সাপোর্টিভ ছিল। বাট আমি একটা জিনিস শিখেছি যে এখান থেকে, যে আপনাকে যে কেউ সাপোর্ট করতে পারে বা অনেক মানুষ আপনাকে সাপোর্ট করতে, বাট আপনি যদি মোটিভেটেড না হন বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল স্ট্রং না হন, আমার কাছে মনে হয় না এখান থেকে বেরোনো সম্ভব। সো তাছাড়া আমি মাইন্ড ট্রেনিং করি। আলী ভাই আছেন একজন, উনি কানাডাতে থাকেন, ওনার সাথে সেশন নেওয়া হয়েছে। ওই সময় খুবই ডিস্টার্ব ছিলাম, উনিও অনেক হেল্প করেছে। তো ইন্ডিভিজুয়ালি যদি বলি, অনেকে হেল্প করেছে, বাট ওই সময় নিজের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি বোঝা যায় যে আপনি কতটুকু স্ট্রং। খারাপ সময় না হলে তো এই প্রিমিয়ার লিগে এরকম করতে পারতেন। আমি যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে প্রিমিয়ার লিগটা একজন ইনামুল হক বিজয় রান বন্যার জায়গা অনেকটা বলা যায়, মানে কিভাবে সম্ভব করলেন এই জায়গা? আসলে আমি সত্যি যদি বলি, আমি সিজনটা শুরু করি এবং শেষ করি অনেক ইমপ্রুভমেন্টের জায়গা নিয়ে। মানে আমি সিজন শেষ করলাম, আমার ইমপ্রুভমেন্টের জায়গা শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আমি সবসময় চিন্তা করি যে আমি এই বছর যেখানে শেষ করলাম, পরের বছরে আরও 2টা শর্টস ইমপ্রুভ করা যায় কিনা, পরের বছরে এই বছরে আমি কিছু কিছু জিনিস ল্যাকিংস থাকে সেগুলো আমি আবার পরবর্তী বছরে কতটুকু ইমপ্রুভ করে আসতে পারি। যেমন একটা সিজন আমি এমন গেছে প্রিমিয়ার লিগে, তখন এইরকম এখন যেমন তাসকিন, রানা বা তানজিম সাকিব বা শরীফুল বা এরকম একটা বোলিং স্ট্রাকচার ছিল না, মিডিয়াম পেসের একটা স্ট্রাকচার ছিল। তো ওই বছর প্রিমিয়ার লিগের আগে আমি একটা পেস বলও ব্যাটিং করিনি। যারা লোকাল বলার আছে, নেট বলার, তাদের আস্তে আস্তে বলারগুলো আমি ফেস করার চেষ্টা করতাম, কারণ জোরে বলার আমি ফেস করব না এই বছর। তা আমি প্রিপারেশনটা ওইভাবে নেওয়া শুরু করেছি প্রথম থেকেই। তাছাড়া আমি এনসিএল বলেন, বিসিএল বলেন বা বিপিএল বলেন বা প্রিমিয়ার লিগ বলেন, আমি সব কিছু অনেক মানে আগে থেকে প্রিপারেশনগুলো নিতে থাকি, যে আমি 3 নাম্বার ম্যাচে কাকে খেলতে পারি, 3 নাম্বার ম্যাচের উইকেট কেমন হতে পারে, আবার 4র্থ ম্যাচে আমি কোন উইকেটে খেলবো বা উইকেটগুলো ডে বাই ডে কেমন বিহেভ করবে। এছাড়া নিজের একটা গোল তো থাকে, ড্রিম থাকে। সেটার আমরা কি ন্যাশনাল টিমে এসে সেই বিজয়কে পেয়েছি? এই ব্যাপারটাকে যদি অনেকেই প্রশ্নটা করে যে লোকাল হিরো, ডোমেস্টিক কিং, ন্যাশনাল টিমে আসলে পারে না, ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার করেন, আমি কজ দিচ্ছি না, বাট রিয়েলিটি। আমি সেদিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছি যে ডোমেস্টিকটাকে আমরা অনেক বেশি, অনেকে মানে সোশ্যালি অনেক বেশি নেগলেক্টেড চোখে দেখি, কিন্তু প্লেয়ার বেস করে কিছু প্লেয়ারের জন্য ডোমেস্টিকের পারফরমেন্সটা আমরা ওইরকমভাবে চিন্তা করি না। কিন্তু কিছু প্লেয়ার, যা সাপোজ 19-এর একটা প্লেয়ার এসে সেঞ্চুরি করলো, বা এই টিমের একটা প্লেয়ার আপকামিং হয়তো 24-23, আর বিজয় উইকেটে সেঞ্চুরি করলো, রিপোর্টটা বা ভিউটা একদম ডিফারেন্ট হয়। সো এইটা আসলে আমি পছন্দ করি না কখনোই। ন্যাশনাল টিমে কি হয় আমি আপনাকে বলি, যে ন্যাশনাল টিমে ইস অপরচুনিটি অফ
2 গেম, 1 গেম বা 3 গেম, মোর দেন নট দ্যাট না, এর বেশি তো আসলে আপনি অনেক সময় পাবেন না। সবার ক্ষেত্রে না, কিছু হয়তো বা কিছু কিছু সময় বিশেষ করে, বা অপরচুনিটি বা উইকেট বা এনভায়রনমেন্ট বিশেষ করে। তো তখন আসলে আপনি যখন জানেন ইউ হ্যাভ অনলি ওয়ান চান্স, তখন একটা ব্যাপার হবে। সাপোজ আজকে আপনার আজকে লাস্ট ডে অফ ইউর লাইফ, আপনি বুঝতে পারবেন না আপনি কিভাবে দিনটা পার করবেন। যখন জানেন আপনার 50টা দিন আছে, আপনি লিভ ইউর লাইফ, আপনি তো অনেক প্ল্যান করতে পারবেন, হয়তো বাচ্চার সাথে সময় কাটাবেন, ওয়াইফের সাথে, ফ্যামিলির সাথে, অনেকের সাথে অনেক কিছু কাজ করার অপরচুনিটি থাকে। তো প্রিমিয়ার লিগ হ্যাভ 11 ম্যাচেস, রাইট? বা বিপিএল হ্যাভ 10 ম্যাচেস, 12 ম্যাচেস, বা এনসিএল হ্যাভ 14 ইনিংস, রাইট? সো আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি জানেন যে আপনাকে বিল্ড করার সুযোগ আছে। সো যখন আমার বিল্ড করার সুযোগ থাকে, তখন একটু চিন্তা করতে মোর ইজিয়ার হয় না? তো আমি আজকে হারারেতে খেলবো, পরের দিন অস্ট্রেলিয়াতে খেলবো, পরের দিন মিরপুরে, পরের দিন চিটাগংয়ে, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, মানে অনেক বেশি অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, তখন আপনার টিমের সাথে থাকা প্রয়োজন হয়। আদার দিন আপনি গেলেন, জিতে গেলেন, চলে আসলেন, ব্যাপারটা একদমই এরকম না। মিরাক্কেল হওয়াটা টাফ, কিন্তু ন্যাশনাল টিমটার জন্য আমার মনে হয় যে যেই সুযোগ পাবে তার জন্য একটু লং রান হলে ভালো। সাপোজ আমি এখনই বলি, যদি আপনি 5টা ওয়ানডে আমাকে ম্যাচ খেলান, 5টা টানা খেললাম, আমি ভালো খেলতে পারলাম না, আমি টিমের ইম্প্যাক্টফুল প্লেয়ার হইতে পারলাম না, দেন ইউ ক্যান জাজ মি। আদার দিন তো আপনি জাজও করতে পারেন না যে কাউকে নিয়ে। আমি অনেকে প্লেয়ার দেখছি যে ও হয় না, চলবে না, ভালো করতে পারবে না, বাট যতক্ষণ পর্যন্ত না আপনি অপরচুনিটি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি বলতে পারবেন না যে সে ভালো করতে পারবে কি পারবে না। তো মানে এই অপরচুনিটি আপনি পাননি? আমার কাছে অবশ্যই মনে হয় পাইনি, অবশ্যই পাইনি। এটা তো আসলে কঠিন কিছু না। 2015 পর্যন্ত, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা প্লেয়ার বেস্ট ওপেনার হিসাবে টিমে যাচ্ছে, 2 ম্যাচ পরে ইনজুরি পড়লো, তারপরে 3 বছর নাই কেন? মানে কি, মানে ব্যাপারটা কি আমি তো জানতে চাই, কিন্তু কখনো উত্তর আসেনি। বা আপনি একটা প্লেয়ার 1150 রান করছে, ঠিক আছে, আমি বাদ দিলেন এনামুল হক বিজয় না, যে কেউ, আপনি তাকে কি 1 বছর টানবেন না? পৃথিবীতে কেউ করে নাই, তার মানে তো তার মধ্যে তো কোয়ালিটি আছে। বাংলাদেশের হিস্ট্রিতে কেউ 50টা সেঞ্চুরি করে নাই, আর আপনার টিমে একটা বড় রান করার প্লেয়ার দরকার, আপনি তখনও যদি বিবেচনা না করেন, তখন আপনি কখন করবেন? মানে আপনি একটা প্লেয়ারকে রাখবেন না 1 বছর 6 মাস, একটা টিমের সাথে তো রাখবেন। আমি লাস্ট তাহলে কি আমরা ঘরোয়া ক্রিকেটটাকে বিশ্বাস করি না? হয়তোবা এটা আমি বলতে পারি যে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা বিশেষটা চিন্তা হয়, বাট আমার কাছে মনে হয় এইভাবে ভাবনা থেকে বের হয়ে আসা উচিত, এবং একটু ভালো চিন্তা করা উচিত। কারণ আমি দেখেন আমার ক্ষেত্রে না, আমি সবসময় বিশ্বাস করি আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এইভাবেই চিন্তা করা উচিত যে ডোমেস্টিকটা আমি কেন খেলাচ্ছি আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য। এখন আপনি ডোমেস্টিককে বিশ্বাস করেন না, তাহলে আপকামিং প্লেয়ারদেরকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না। একই জায়গা থেকে আপনি একটা প্লেয়ার নিচ্ছেন, একই জায়গা থেকে একটা প্লেয়ার নিচ্ছেন না, তাইলে দুটো তো মানদণ্ডটা কি? হ্যাঁ, মানে কিসের বিবেচনায় আপনি কাকে নিচ্ছেন, কাকে নিচ্ছেন না? আমি কোথায় খেলবো? আমি কি এখন খেলবো না? মানে আমার প্রিমিয়ার লিগ আসছে, এখন অনেকে বলে ডোমেস্টিকেই ভালো খেলে, আমি খেলবোটা কোথায়? ওকে, আপনি আমাকে অপরচুনিটি না দিলে খেলবো কোথায়? সো আমার কাছে অনেক লং রানের যদি হয়, তাহলে আমার জন্য, সবার জন্য ইজি হবে, আদার দেন সবার জন্য কঠিন হয়ে যায়। বিজয়, আমি এখানে উপস্থাপনা করছি, আমার যতটুকু মনে হয় আপনিও বোধহয় কোনো একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন অনেক আগে, 2006 সালের দিকে। আমি আসলে যখন জেলা স্কুলে পড়তাম, কুষ্টিয়া জেলা স্কুলে, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তখন পর্যন্ত আসলে খেলাধুলা এইভাবে চলে আসবো বোঝা যায়নি। আমি বিহঙ্গন ক্রিকেট ক্লাবে আমার বড় ভাইয়ের সাথে যেতাম। তো যেতে যেতে আসলে সুমন ভাই প্রথম জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলো, তখন আমি একদমই ছোট। তো ওনার ফুলের এত পর্যন্ত ফুল হয়ে গেছে ওনার গলায়, এত, তো ওইটা একটা ইন্সপায়ারিং ছিল। তারপরে মোহাম্মদ মিথুন ভাই ছিল কুষ্টিয়ার, উনি আন্ডার 15 খেলছে, ওইটাও একটা ইন্সপায়ারিং ছিল। তখন থেকে আসলে ক্রিকেটে চলে আসা। ওর আগে আমি আমাদের ফুলকুড়ি নামের একটা, কুষ্টিয়াতে একটা, যেমন নতুন কুড়ি যেরকম, ওরকম ফুলকুড়ি নামের একটা ছিল, মানে একটা সংস্থান ছিল, যেখানে উপস্থাপনা, আবৃত্তি, কেরাত প্রতিযোগিতা, গান গাওয়া, গজল, এইগুলো একটা পরিবেশ ছিল। তো তখন আমাদের একটা প্রোগ্রামে আমি হোস্টিং করেছিলাম, অনেক ছোট, তখন ক্লাস 6-এ পড়ি। সো ইন্টারেস্টিং, ছোট মানুষদেরই আড্ডা ছিল, বাট একটা বড় অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রাম ছিল, আমি একবার হোস্টিং করেছিলাম। সেই হোস্টিং এর অফার, মানে আপনাকে এমনি হিরোর মতো সবকিছু, নিশ্চয়ই অফার টফার আসে অভিনয় বা গান? আসলে আমরা তো বেশি মিডিয়াতে আসার সুযোগ হয় না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আমরা আসি। আমাদের শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখেই মানুষ জাজ করে মানুষটা কেমন, কথা বলার তো এরকম সুযোগ হয় না, আমরা আসিও না।
বাইরের দেশে যেমন অনেক বেশি হোস্টিং হয়, পডকাস্ট হয়, অনেক কিছু হয়, আমাদের দেশে তো খুবই কম। তো সেই ক্ষেত্রে আসলে ফিউচারে যদি সুযোগ থাকে কথা বলার বলবো, বাট এখন পর্যন্ত ওইরকম বড় কোনো অফার পাইনি। এমনি ছোটখাটো তো আমাদের বলে নাটক হাবি যাবে এগুলো তো আছে, বাট আসলে ওইভাবে কোনো ইন্টারেস্টেড না, কারণ ক্রিকেটে অনেক বেশি ফোকাস ছিলাম ছোটবেলা থেকে। অন্যদিকে আসলে এখন পর্যন্ত মন যায়নি। মন না গেলেই ভালো, আপাতত ফোকাসটা থাকে। আবারও নিশ্চয়ই স্বপ্নও দেখে ন্যাশনাল টিমে ব্যাক করার। অবশ্যই, এটা তো অবশ্যই। আমি যেদিন ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে পারবো না মনে করব, আমি ওই দিন আর খেলবো না। আমার আসলে ওইরকম কোনো ডিজায়ার নাই যে আমি এটা করব উইদাউট ন্যাশনাল টিম। সো যতটুকু স্বপ্ন দেখি অল অ্যাবাউট ন্যাশনাল টিমকে নিয়ে, যতদিন অপরচুনিটি মনে করব আছে, আই ফাইট ফর দ্যাট। আমরা একটা সবশেষ আপডেট পেয়েছি। আমরা দর্শক শুরুতে যে কথাটি বলছিলাম যে পুলিশ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, ওই থানার ওসিকে নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তখন বলেছিলাম যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থা থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে একটা আমরা খবর পেয়েছি, ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা করা ওসি আরিফুর রহমানকে খুলশী থানা থেকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অর্থাৎ যে ওসিকে নিয়ে যে সংকট, যিনি বলেছেন চোখ নামিয়ে কথা বলতে, সেই মানুষটাকে একটু আগে প্রত্যাহার করা হয়েছে। নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থা থেকে ব্যবস্থা না নিলে, বা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল ব্যবস্থা নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, আমরা যতটুকু জানি, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টি গিয়েছিল। এবং আমরা নিশ্চয়ই চাইবো এটার আরও বেশি তদন্ত হোক, নিশ্চয়ই ভিতরের কথাগুলো আসবে। নিশ্চয়ই আপনাদের একটু হলেও স্বস্তির খবর। যেটা আপনি বলছিলেন, আসলে আপনার নিজের ট্রমার কথাও আমরা শুনছিলাম লাইফে, এরকম ঘটনা, সেটা নাইমের বিষয়টা, যে একটা ড্রিমকে চেস করার বিষয় থাকে। এবং আমরা আপনার জানি যে একটা ছোট্ট চিরকুটের কথা আমরা দেখেছিলাম, 50টা সেঞ্চুরি করতে চান, অনেক আগে লিখে রেখেছিলেন সেই চিরকুটটা। সে 50 সেঞ্চুরি পার করে এখন 52 বোধ হয়। মানে এটা কেমন করে সম্ভব আমাদের দেশের মতো এত এই ড্রিমটাকে চেস করা? আসলে আমার মনে হয় যে মানুষ তার স্বপ্নের মতো বড়, কথাটা আমার খুবই চমৎকার লাগে, এবং এটা সবসময় আমি বিশ্বাস করি যে আপনি যা চিন্তা করবেন আপনি ওই পর্যন্ত যেতে পারবেন। তো আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি গল্পও করতাম, নিজে ডায়েরি লিখতাম যে আমি এটা করছি ওইটা করছি। তো এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ড্রিম ছিল আমার যে বাংলাদেশের হয়ে আমি 50টা সেঞ্চুরি করব, মানে বাংলাদেশের খেলাকালীন অবস্থাতে। তো তখন লিখে রেখেছি, তো ওই বছর পর্যন্ত, লাস্ট ইয়ার পর্যন্ত ছিল। তো আবার একটা স্বপ্ন দেখছি। তো ওইটার জন্য আসলে হার্ডওয়ার্কের পরিমাণ, ডেডিকেশন বা ফোকাস, বা আপনার যদি ধরি স্পেসিফিক করে ইমপ্রুভমেন্টের জায়গাটা আসলে সহজ হয়ে যায় যদি আপনি স্বপ্নটা বড় দেখেন। সো ইফ ইউ ওয়ান্ট টু গো গুলশান, তখন আপনার এফোর্ট একরকম। ইফ ইউ ওয়ান্ট টু গো ইটালি, তো আপনার ডিফারেন্ট ব্যাপার থাকে, ইচ্ছাটা। ওইটার জন্য আপনার ফ্লাইট কিভাবে যাইতে হবে, টাকা জোগাড় করতে হবে, অনেক ধরনের অনেক কমপ্লিকেশন আছে। গুলশানে যাওয়ার জন্য একটা অটো নিতে পারেন, সিএনজি নিতে পারেন, ইউ ক্যান গো। সো আপনি কোথায় যেতে চান সেটার উপরে হার্ডওয়ার্ক ডিপেন্ড করে, ডিসিপ্লিন ডিপেন্ড করে। আমি মনে হচ্ছে যে মোটিভেটর ইনামুল বিজয়ের সামনে বসে আছে। না, আমি খেলাটাকে এবং লাইফটাকে অনেক বেশি গোছালো এবং ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পছন্দ করি। আদার দেন আপনি ধরেন অ্যাজ এ ইকুয়াল পিপলস বা ইকুয়াল চিন্তা করে আপনি বড় কিছু অ্যাচিভমেন্ট না করতে পারবেন, না হবে। আমার কাছে মনে হয় ফেক ইট আনটিল ইউ মেক ইট, এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ পুরো আপনার মস্তিষ্কে আপনি জানাবেন যে আপনি ভালো, আপনি বেস্ট, বা আপনি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না মানুষ বিশ্বাস করবে, না আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন। আপনি ছোটবেলায় ভেবেছিলেন যে এই গ্রাম থেকে এসে ওই দক্ষিণাঞ্চল বলবো, সেখান থেকে এসে কুষ্টিয়া থেকে এসে ঢাকায় ইনামুল বিজয় হয়ে উঠবেন, সেই ড্রিম কি চেস করতেন তখন? হ্যাঁ, আমি পরে যখন বিকেএসপিতে আসলাম, ক্লাস 6 পর্যন্ত আই নেভার নো কি হতে যাচ্ছে। বাট আমি ওই মিথুন ভাই বলেন, আবার হাবিল বাসা সুমন ভাইকে বলেন ইন্সপায়ারিং, সাথে সচিন টেন্ডুলকার ওয়ান অফ দ্য বেস্ট ইন্সপায়ারিং ছিল আমার কাছে। যে ওনার একটা অ্যাড দেখতাম, পেপসির অ্যাড, এলো ভাই সচিন এলো, ওকে নিয়ে সবাই, একটা দারুণ অ্যাড ছিল ওই সময়, ওয়ার্ল্ড কাপ বেস করে একটা অ্যাড চলতেছিল। তো ওই ব্যাপারটা নিয়ে ক্রিকেটের আমেজ, তখন টেপ টেনিস 5 স্টার বলে অনেক খেলা হতো লোকালি। তো আমি ভাইয়ের সাথে করে যাচ্ছি, খুব ভালো ফিল্ডিং করছি, সামহাও আমি ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা চলে আসে।
যখন বিকেএসপিতে আসলাম, যখন দেখলাম জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, ইমরুল কায়েস প্রিমিয়ার লিগ খেলছে, তখন আলাদা একটা মোটিভেশন। সাকিবকেও দেখেছিলেন, সাকিব আল হাসান লোকালি কিন্তু অত ভালো খেলতো না, সত্যি বলছি। ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনালে ভালো খেলতো, বাট লোকালি ঠিক আছে, চিকন চাকন মানুষ। সাথে আমাদের বিকেএসপি স্টুডেন্ট উনি। তো উনি যখন ওনার প্রথম দেখা হলো, তখন ওনার মাধ্যমে একটা মোটিভেশন পেলাম যে বিকেএসপি থাকাকালীন অবস্থায় ন্যাশনাল টিমে খেলতে হবে। সো আমি ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট মানুষকে পেয়েছি এবং ডিফারেন্ট কথা পেয়েছি, যেটাকে আমাকে ইন্সপায়ার করেছে। এবার আমি 2013 সালের কথা মনে পড়ে, আপনি যখন মানে শ্রীলঙ্কায় গেলেন, সেই সময় খেলা অনেকেই বলছিল নেক্সট ক্যাপ্টেন বাংলাদেশ টিমের। হ্যাঁ, আমরা করতাম, কিন্তু সেই জায়গায় একটা ছেদ তো পড়েছে, আপনি যেটা বললেন সেই বিষয়টা দিয়ে। এবং আমরাও নিশ্চয়ই চাইবো যে আবার ন্যাশনাল টিমে কাম ব্যাক করেন, করেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, যে ক্রিকেট ছাড়িয়ে একটু ফুটবল, বিশ্বকাপ, ব্রাজিলের খেলা দেখবেন নিশ্চয়ই। আমি তো বেসিক্যালি মেসির ফ্যান, তো আর্জেন্টিনা সাপোর্ট করতেই হবে ওর কারণে। এছাড়া আমি ফুটবলে খুবই পছন্দ করি জার্মানির খেলা, স্পেনের খেলা আমার খুব ভালো লাগে। বার্সেলোনার সব প্লেয়াররা যখন এইভাবে ডমিনেট করতো, সাথে রিয়াল মাদ্রিদের খেলাগুলো দারুণ লাগতো, ব্রাজিলের সব প্লেয়ার ওখানে খেলতো। সো আমার ব্রাজিল টিম যে অপছন্দ একদমই তা না, খুবই দারুণ। রোনাল্ডো, রিভালদো, রোবার্তো কার্লোস, দে আর অ্যামেজিং টিম তখন। এখন অবশ্যই আর্জেন্টিনার একটা বড় ক্রেজ, ওয়ান অফ দ্য বেস্ট টিম, 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। সো আশা করব আর্জেন্টিনা এবারও কাপ নিবে, মেসির হাতে যাবে, বাট ব্রাজিল আই হোপ খুবই ভালো খেলবে। মানে নেইমারকে দেখতে চান? অবশ্যই দেখতে চাই। অনেক বেশি ক্রেজি ফ্যান আছে নেইমার, রোনাল্ডো আর আপনার মেসির জন্য, তিনজনের জন্য। নেইমারের যে তিনজনের জন্য তো একটা ফ্যান বেজ আছেই, তো তাদের এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ, অবশ্যই চাইবো তিনজনই যেন। বাসায় কি সবাই আর্জেন্টিনা নাকি? বলতে গেলে বাসায় ক্রিকেট মানে ফ্রিক না কেউ, বা স্পোর্টস ফ্রিক না, বা ফুটবল ফ্রিক না, দেখতে চাইলে দেখলো, বাট এরকম। বাট কাতারের ওয়ার্ল্ড কাপটা আসলে দেখার মতো টাইম ছিল, বাট এবারের টাইমটা একটু মেসড আপ। তো আমার কাছে মনে হয় মধ্যরাতে বসে খেলা দেখার মানুষ কেউ নাই, আর যেহেতু আমার পরিবার খুবই ছোট, আমি, আমার ওয়াইফ, আমার বেবি, তো ওই রকম ভাবে খেলার আমেজটা হবে না। যখন মফস্বলে আমরা সবাই বা ঢাকা ইউনিভার্সিটিতে, টিএসসিতে বসে যদি দেখা যায়, আমার কাছে মনে হয় তখন একটা আমেজ তৈরি হয়। কিন্তু আপনাদের ক্রিকেটের সাথে কিন্তু ফুটবল, আপনারা দেখতাম আপনার ওয়ার্ম আপের সময়, মানে যে পরিমাণ আপনার ফুটবল খেলতে, অনেক ইনজুরি হয়েছে ফুটবল থেকে। আমরা অনেক বেশি ফুটবল খেলি। আমরা ক্রিকেটের প্র্যাকটিস অনেক সময় 2 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা ফুটবল খেলে পার করে ফেলি, এমনও আছে সময়। বাট আমরা ফুটবলটা অনেক এনজয় করি। পারি না পারি ওটা পরের বিষয়, বাট দৌড়াদৌড়ি হবে, মারামারি হবে, চিল্লাচিল্লি হবে, গোল হবে, পেনাল্টি হবে। সো ব্যাপারটা খুবই ক্রেজি থাকে। সাথে আমাদের ওয়ার্ম আপের সুবিধা হচ্ছে আমরা প্রচুর সোয়েটস হয় মানে ফুটবলটা খেললে। আদার দেন ট্রেনার যতই আমাদের রানিং করাক, যাই করাক, বাট যদি ফুটবল খেলা হয় মানে আমরা ওয়ার্ম আপ ডান। সো এই ব্যাপারটার জন্য আসলে ফুটবলটা আমরা অনেক এনজয় করি। ফুটবলার হলে কার মতো হতে চেষ্টা করতেন? মেসি? আমি ফুটবলার হলে আমি মিডফিল্ডার খুব পছন্দ করি। আমি হয়তো জাভি, এনেস্তা এদের মতো হইতাম আই গেস। আমি দিতে পছন্দ করি, যে প্লেমেকার। এক্স্যাক্টলি। আমি হয়তো এরকম ভাবে গোল পছন্দ করতাম না, আমি হয়তো মিডফিল্ডে সম্পূর্ণ খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেভাবে আপনি প্লেমেকার বলতে পারেন, হয়তোবা তাই করার চেষ্টা করতাম, হয়তোবা মানে বা হামজা চৌধুরীর মতো হইতে চেষ্টা করতাম। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ওভারঅল। ওকে, আমরা একদম শেষ দিকে এসেছি। সেদিন আমরা দেখছিলাম যে মোহামেডান যখন খেলছিল তাদের ডিসাইডিং ম্যাচটা ফুটবলে, আপনি মাঠে গিয়েছিলেন। সেদিন মোহামেডান জিততে পারেনি, একদম লাস্ট কোশ্চিন আমার রায়, কিন্তু আপনি ক্রিকেটে জিতিয়েছেন সেই মোহামেডানকে। মোহামেডান একটা ক্রাইসিস পিরিয়ডে গেছে, সেই জায়গায় মোহামেডানকে আমি তো বললাম 16-17 বছর পরে ক্রিকেটে একটা ট্রফি এনে দেয়া, মানে এই দলটার প্রতি ওই আপনি কমিটমেন্টের জায়গাটা কিভাবে দেখেন? আমাদের টিমের প্লেয়ারগুলোই আসলে চ্যাম্পিয়ন প্লেয়ার বলতে গেলে, সাথে অনেক কিছু করার প্রয়োজন পড়ে না অনেক সময়। সাপোজ মুশফিক ভাই আছে, রিয়াদ কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার, সাথে ইমন আছে, নাইম ডোমেস্টিকে ভালো খেলছে, সাইফুদ্দিন আছে। তো সেই ক্ষেত্রে আসলে অনেক কিছু বলা লাগেনি, বাট কিছু সময় লাক অফ ফেভার করতে হয়। তো আমার কাছে মনে হয় এবার লাস্টের দিনের বৃষ্টিটা অনেক আমাদেরকে একটু উজ্জীবিত করেছে। সাপোর্ট ছিল, আল্লাহর একটা অশেষ রহমত ছিল, এবং আমাদের অবশ্যই চিন্তাটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার। তো এই ট্রফিটা মোহামেডান ক্লাবের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা, এবং আমাদের জন্য একটা স্যাটিসফ্যাকশন যে আমাদেরকে নিয়েছে এবং চ্যাম্পিয়নটা হতে পারলাম। গত কয়েক বছর তারা ভালো টিম করছিল, হ্যাঁ, এবং রানার্স আপও হয়েছে লাস্ট বছর। তো আভনির সাথেই ফাইনাল ম্যাচ লাস্ট বছরও ছিল, এবারও যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে, ব্যাপারটা এরকম ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দারুণ একটা ম্যাচ ছিল, এবং আমরা কমপ্লিট করতে পেরেছি, একটা ভালো ব্যাপার ছিল। এটাই আসলে সব থেকে মুখ্য বিষয়। এবং ক্লাবে আমরা যখন রাতে গেলাম তখন দারুণ
ছিল ওখানে ফুলের সংবর্ধনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, ক্লাবে দেখলাম সবাই চলে আসছে রাত 11:30টার সময়। দে আর হ্যাপি, দে আর ভেরি হ্যাপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও অভিনন্দন জানাই যে চ্যাম্পিয়ন হচ্ছে, যে জার্নি আমরা বললাম একজন বিজয়ের গল্প, সেই জায়গাটায় নিশ্চয়ই এনামুল বিজয় গল্পটা লিখতেই থাক, আমরা আসলে আরো অনেক গল্প শুনতে চাই। Thank you, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো কথা হবে বিজয়ের সাথে। ইনশাআল্লাহ, thank you। দর্শক, বিজয়ের গল্প শুনছিলাম, একই সঙ্গে আমরা যেটা বিষয় নিয়ে শুরু করেছিলাম নাঈম হাসানের কথা। তিনি আসলে আজকে যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, গতকাল রাতে আমরা ওসিকে প্রত্যাহার হতে দেখেছি, কিন্তু একজন নাঈম হাসান, একজন ক্রিকেটার যেভাবে হেনস্থা হয়েছেন তার পরিচয় দেওয়ার পরও সেখানে একজন সাধারণ মানুষ হলে কী অবস্থা হতো। আমরা কোনো নাঈম হাসান, কোনো সাধারণ মানুষ এমন হেনস্থার শিকার হোক সেটা আমরা চাই না। একই সঙ্গে নাঈম যেভাবে তৎপর হয়েছে নাঈমের ঘটনায়, নিশ্চয়ই একজন সাধারণ মানুষও যদি এরকম ঘটনার শিকার হয়, নিশ্চয়ই রাষ্ট্র ঠিক ততটাই তৎপর হবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী শনিবার একই সময়।